ওরাকলের যে বিল্ডিং ফাংশনগুলি আছে এগুলা আমরা হচ্ছে সিঙ্গেল রো ফাংশন, মাল্টি রো ফাংশন এইভাবে একটু দেখতে পারি। আবার বলছিলাম যে ডাটা টাইপের দিক থেকে চিন্তা করেও আমরা ফাংশনগুলি দেখতে পারি। তো আজকে আমরা কিছু ফাংশন দেখব যেগুলা হচ্ছে আমরা ডাটা টাইপ রিলেট ডাটা টাইপের সাথে রিলেট করে ফাংশনগুলিকে আমরা কাজ করার চেষ্টা করব। তো আমরা ডাটা টাইপ বলছিলাম মিনিমাম হচ্ছে 3টা কমন ডাটা টাইপ নিয়ে আমরা কাজ করি। এটা কি মনে আছে কারো? কি কি আছে? নাম্বার, ভার্কার, আর হচ্ছে ডেট, তাই না? ভার্কারকে আমরা ক্যারেক্টার বলতে পারি, তাই না? বা স্ট্রিং। আমাকে একটু বলেন তো, আমি জাস্ট নোটপ্যাড ওপেন করি, সিম্পল কিছু বিষয় একটু দেখি। 1 2 3 4 5, এটা কি নাম্বার? আচ্ছা, এটার লাস্টে যদি আমি সিঙ্গেল কোটেশন আর অথবা ডাবল কোটেশন দিই, এটা কি স্ট্রিং, তাই না? এটা কি আমরা এমনি বুঝি? মানে কোনো নাম্বারকেও যদি দুই পাশে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন দেওয়া হয়, সেটা কি হয়ে যায়? স্ট্রিং হয়ে যায়, সেটা আর স্ট্রিং থাকে না। আমরা যদি এরকম দেখি, এইটা নাম্বার না, কিন্তু এটা নাম্বার হিসেবে লিখলে প্রথমের জিরোগুলি কি থাকে? থাকবে না কিন্তু কখনোই। এটা যদি আমরা স্ট্রিং করি তাহলে কিন্তু জিরোগুলি থাকার কথা না, তখন তো এগুলা এবিসিডির মতনই, জিরো জিরো ওয়ান টু তখন এবিসিডির মতনই একটা ক্যারেক্টার হয়ে যায়। ঠিক আছে, তো এই বিষয়গুলি আমরা খুব সাধারণভাবে বুঝি মনে হয়। তা আমরা যাই তাহলে, হ্যাঁ, প্রথমে আমরা নাম্বার ফাংশন দেখি। আমরা এসকিউএল প্লাসে কানেক্ট, যারা ডাটাবেজে ইনস্টল করছেন তারা কে কে এসকিউএল প্লাসে কানেক্ট করতেন পারেন? যারা অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন ওগুলো কোর্স করেন নাই? নিজেদের ইয়েতে করে করেন? হুম, আচ্ছা। না না না, অবশ্যই না, প্রশ্নই আসে না, কানেক্ট না করলে কিভাবে কাজ করবেন। হ্যাঁ, আবার হয়েছে কি, আমরাও করি। অনেক সময় একজন অ্যাসাইনমেন্ট পাঠাইছে, ওই অ্যাসাইনমেন্টটা তো ওপেন এখানে, ওইটা ডাউনলোড করে ওটা থেকে কপি পেস্ট করে করে দিলাম। সমস্যা কি? হয় না এটা? এটা তো অত কঠিন কাজ না। ওয়াটারমার্ক করে দেওয়া যায়, আমি এই কঠিন কাজটা করতে বলি নাই। ওয়াটারমার্ক করে দিলে আপনাদেরটা আর কপি পেস্ট করতে পারবে না কেউ। নোট করে, হ্যাঁ, আপনার অবশ্যই অনেকেই আইটিতে অনেক ভালো, অনেক কিছুই করতে পারবেন, আমি মানে অনেক কম বুঝি তো এই জন্য বলতেছি। যাই হোক, আমরা কিছু নাম্বার ফাংশন দেখি, লেখেন তো একটু। লেখেন রাউন্ড নাম্বার ফাংশন, ঠিক আছে? হুম, রাউন্ড লেখেন। ফাংশনের নামগুলি লেখো আগে, তারপরে আমরা এক্সাম্পল দেখব। এখন আমরা কিছু ফাংশন দেখব যেগুলো হচ্ছে ডাটা টাইপের সাথে রিলেটেড। ডাটা টাইপের সাথে আমরা রিলেট করে ফাংশনগুলি প্র্যাকটিস করতে পারি। আসলেই হচ্ছে এই ফাংশনগুলি ডেটাবেজের উপরে ডিপেন্ডেন্ট। যেমন রাউন্ড ফাংশন কি আমরা স্ট্রিং বা ক্যারেক্টারের উপরে অ্যাপ্লাই করতে পারবো? কিসের বাজে করা যাবে? নাম্বারে করা যাবে, ডেটেও করা যাবে। ঠিক আছে, রাউন্ড লেখেন, ফ্লোর লেখেন, FLOOR। সেল লেখেন, সিলিং এর SEIL, ডাব্লু আর, ফ্লোর। হুম, SEIL, না সরি, CEIL, সিলিং এর সেল আর কি। হুম হুম, ট্রাং, TRUNC, ট্রাং, UNC, ট্রাং। মড, MOD, মড। হ্যাঁ, MOD, মড।
এগুলো হচ্ছে নাম্বার ফাংশন। ঠিক আছে, তা আমরা একটু দেখি। হ্যাঁ, কোনটা? ও আচ্ছা, স্পোর্ট ভালো মনে করছেন, এটা আমার মনে থাকে না। স্পোল অন, স্পোল ডি, কি যেন একটা ফোল্ডার বানাইছিলাম আপনাদের জন্য। ল্যাপটপটা খুব স্লো হয়ে গেছে, এত কিছু ইনস্টল করা হয়েছে, আজকে বেশি স্লো হয়ে গেছে। ইউ আন্ডারস্কোর অ্যাপেক্স 24 না, ফোল্ডারটার নাম ছিল ইউ আন্ডারস্কোর অ্যাপেক্স 24। এটার ভিতরে আজকে ক্লাস নাম্বার কত? 4। ঠিক আছে, আমরা বেসিক সিলেক্ট স্টেটমেন্ট কি বলছিলাম? সিলেক্ট আর ফ্রম থাকতে হবে, তাই না? সিলেক্ট আর ফ্রম অবশ্যই অবশ্যই থাকতে হবে। তো আমরা আজকে কিছু প্র্যাকটিস করব হচ্ছে আমাদের স্ট্যাটিক স্ট্যাটিক ভ্যালু দিয়ে। যেমন আমরা রাউন্ড ফাংশনটা যদি এইভাবে লিখি, এর ভিতরে আমরা ভ্যালু দিই একটা 45.6263। ঠিক আছে, রাউন্ড জিরো। আমরা কোনো কলাম সিলেক্ট করছি, এখানে একটা ভ্যালু দিছি, কিন্তু ফ্রম ছাড়া কি ইয়ে হবে, কোয়েরি হবে? এই প্র্যাকটিসগুলি করার জন্য একটা ডামি টেবিল দেয়া আছে। ঠিক আছে, যেটা হচ্ছে ডুয়েল, DUAL। ঠিক আছে, যেহেতু একটা সিলেক্ট স্টেটমেন্ট আমরা উইদাউট টেবিলে প্র্যাকটিস করার কোনো সুযোগ নেই, কারণ সিলেক্ট স্টেটমেন্টের একদম মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে সিলেক্ট আর ফ্রম থাকতে হবে, তাই না? তো এই জাতীয় প্র্যাকটিসগুলি করার জন্য ডুয়েল নামে একটা সিনোনিমস টাইপ একটা ডামি টেবিল দেওয়া আছে। এটার কোনো কলাম নাই, কিছু নাই, এটার ভেরিয়েবল টাইপ এক্স নামে একটা কলাম আছে। আমরা যেই ভ্যালুটা দিব সেটা এক্সে হোল্ড করে তখন কোয়েরিটা হচ্ছে এক্সিকিউট করে। ঠিক আছে, এই টেবিলটা সম্পর্কে এর চেয়ে বেশি জানারও কোনো দরকার নেই। তো এটাগুলো কি হবে? 46। আমরা ম্যাথমেটিক্স রাউন্ডের যে ইয়েটা জানি, নিয়মটা জানি, সেটাই হচ্ছে রাউন্ড ইয়েটা করে দিবে। এখন এই রাউন্ডের জায়গায় আমি যদি ডুয়েল একটা টেবিল, টেবিল তো ডেফিনেটলি লাগবে। এমপ্লয়িজ যেমন একটা টেবিল, এটা আমাদের বানানো একটা টেবিল, কিন্তু ডুয়েল টেবিলটা ডিফল্ট একটা সিনোনিম টাইপ টেবিল দেওয়া আছে, এটা এক্স নামে একটা কলাম আছে। ঠিক আছে, ওই এক্স কলাম মানে হচ্ছে এই যে এখানে যে ভ্যালুটা দিছি, এই ভ্যালুটা হচ্ছে ওই কলামটা হোল্ড করে জাস্ট বিহাইন্ডে। এটা ওরাকলের দিয়ে দেওয়া একটা টেবিল, এটা তৈরি করে না, এটা বিল্ড ইন একটা টেবিল। যেহেতু উইদাউট টেবিল একটা সিলেক্ট স্টেটমেন্ট এক্সিকিউট হয় না, তাই না? আচ্ছা, এইটা যদি আমি ধরো এখানে হ্যাঁ, এরকম দিলাম, ঠিক আছে, তারপর কি হবে? সেম হবে না? কিন্তু আমরা চাচ্ছি এখানে জিরো দিয়ে রাউন্ড করছি, আমরা এখানে যদি টু দেই তাহলে দশমিকের পরে 2 ডিজিট পর্যন্ত রাউন্ড করবে। সেখানেও রাউন্ডের পরে কি হবে? এখানে এই যে 6323 হয়েছে, এই জন্য এখানে 63 আসছে। বাট ম্যাথমেটিক্স আমরা কি জানি, এখানে যদি আমি জাস্ট হচ্ছে এখানে 5 বা 6 থাকতো, 5 থাকতো, তখন কিন্তু 64 হয়ে গেছে, তাই না? এটা জাস্ট ম্যাথমেটিক্স এর যে নিয়ম। তো আমরা যখন এই এসকিউএল স্টেটমেন্ট দিয়ে ডাটা নিয়ে আসব, তখন আমরা কত ঘর পর্যন্ত রাউন্ড করব, এইটা হচ্ছে কমার পরে বলে দিব। ঠিক আছে, জিরো রাউন্ড মানে হচ্ছে দশমিকের পরে কিছুই রাখবো না। যদি দশমিকের পরে 2 ডিজিট রাখতে চাই তাহলে এখানে 2 দিয়ে দিব, 4 ডিজিট রাখতে চাইলে 4 দিয়ে দিব। খুবই সিম্পল বিষয়টা। তো রাউন্ড নিয়ে তো সমস্যা হওয়ার কথা না, তাই না? এটা এইটা যদি আমার ধরো এখানে 4 থাকতো, তাই না? এইটা দিলে দেখো 2 ডিজিট হলে 44 হবে, বাট আমি যদি এখানে জিরো রাউন্ড করি তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 45, 46 হবে না। দশমিক 0.5 এর পরে হইলে হচ্ছে আরেক বাড়ায় নিবে দশমিকের আগে, আদারওয়াইজ হচ্ছে কমাই নিবে। ঠিক আছে, তো এখানে তারপরে কি ছিল আমাদের? না, ফ্লোর ছিল।
ফ্লোর মানে হচ্ছে এখানে যদি আমি ফ্লোর দেই তাহলে দশমিক, সরি, যদি এরকম একটা ফ্র্যাকশন নাম্বার আমি ফ্লোর দেই তাহলে হচ্ছে সে একদম ফ্লোর, দশমিকের পরে কোনো কিছুই সে কনসিডারেশন নেবে না, দশমিকের পরে যাই থাক, দশমিকের পরে রাউন্ড করলে কি হইতো, এখানে যদি 99 থাকে রাউন্ড করলে এটা কি হয়ে যেত, অবশ্যই অবশ্যই 46 হইতো, কিন্তু ফ্লোর করলে কি হবে, 45। দশমিকের পরে কোনো কিছুই সে আর রাখবে না। এগুলো কিন্তু আমাদের রিয়েল লাইফে এগুলা ডিসিশন মেকিং মানে খুবই প্রয়োজন হয়। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এইটা পয়েন্টের পরে যাই থাক না কেন এটা জিরোতে নামায় নিয়ে আসবে, ফ্লোর মানে একদম ফ্লোরে নামায় নিয়ে আসবে। ঠিক আছে। আর এই উল্টাটা হচ্ছে সেল, হ্যাঁ, SEIL, এটা যদি করি এমনিতেই রাউন্ড করলে সেটা 46 হইতো, বাট এখানে যদি আমি 1 দেই এটা কি হওয়ার কথা, সিলিং। হ্যাঁ। তো এটা যদি 45.199 দিয়ে যদি আমি রাউন্ড করতাম তাহলে কি হতো, 45 হতো। বাট আমি যদি সিলিং করি তাহলে কত হয়েছে, যাই থাক সে একবারে 100-এ সেটা নিয়ে নিবে আর কি, 100 মানে হচ্ছে পয়েন্টের আগে 1 প্লাস হবে, তাই না? তারপরে কি ছিল, ট্রাঙ্ক ছিল। ট্রাঙ্ক মানে হচ্ছে এটা 01 যদি দেই, কত হইলো এটা, 45 হয়েছে না? ট্রাঙ্ক মানে হচ্ছে একদম দশমিকের পরে কিছুই সে রাখবে না, কিন্তু হ্যাঁ, কিন্তু ট্রাঙ্কের পরে ধরেন হচ্ছে 45 টু, হুম, ট্রাঙ্ক আর ফ্লোরের মাঝে পার্থক্য কি, ট্রাঙ্ক হচ্ছে ফ্লোর দিয়ে তো করাই যায়, কিন্তু ম্যাথমেটিক্যাল যদি কোনো ইকুয়েশন থাকে, ম্যাথমেটিক্যাল যেমন একটা নাম্বারকে ডিভাইড করে 2 দিয়ে ভাগ করে দশমিক ছাড়া নিয়ে আসতে হবে, যেমন এখানে 45 কে আমি 2 দিয়ে ডিভাইড করছি, ডিভাইড করার পরে কি আসার কথা, এটা 22.5 আসার কথা, কিন্তু কিন্তু সে মানে হ্যাঁ, নেস্টেড চালায় করা যাইতো, রাউন্ড সিলিং করে করা যাইতো, কিন্তু একটা ফাংশনই আছে নাম্বারের উপরে যে ট্রাঙ্ক, আমি কোনো একটা নাম্বারকে যদি কোনো কিছু দিয়ে ভাগ করি, ভাগ করার পরে দশমিক ছাড়া যেই সংখ্যাটা যদি আমার প্রয়োজন হয় সেটা আমি ট্রাঙ্ক করে নিয়ে আসতে পারি। ঠিক আছে। আর হ্যাঁ, ভাগফল উইদাউট হচ্ছে দশমিক, ভাগশেষ ছাড়া। আর মড হচ্ছে ভাগশেষটা পাবো আমরা মড দিয়ে। ঠিক আছে। MOD কত আসছে, কত আসছে এখানে, 1 আসছে না, 2 দিয়ে বা 2 দিয়ে অবশিষ্ট, যেটা কি কি বলে এটা, ভাগশেষ বলা হয় যেটাকে। আচ্ছা, এসি চলতেছে না, এসির তো মুডটাই ইয়ে হয়ে গেছে, না না মুড চেঞ্জ হয়ে গেছে। হুম হুম হুম, বলো। হুম, বাদ দিয়ে দিবে, একদম বাদ, বাদ দিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, 2 দিয়ে ভাগ করে ভাগশেষ যা থাকে সেটাই পাবা, হচ্ছে মড ফাংশনটা যদি কোনো নাম্বারের উপরে দেওয়া হয় তাহলে তোমাকে কত দিয়ে ভাগ করে তুমি মড চাচ্ছ সেটা দিতে হবে। ঠিক আছে। ধরো এখানে যদি আমি একটা ইভেন নাম্বার দিতাম, এখানে যদি আমি একটা ইভেন নাম্বার দিতাম, ভাগশেষ আসতো 0। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কমা দিতে হবে, এখানে মডে কমা দিতে হবে। হুম 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 হুম। আচ্ছা, এগুলা কি কি কোন কোন জায়গাগুলিতে ইউজ হয়?
মানে আমরা যখন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করব তখন হিউজ ইউজ হবে এটা। খুব সিম্পল কিছু বিষয়। ধরেন আমি এমপ্লয়িজ টেবিলে কি আছে? এমপ্লয়ি আইডি আছে না আমাদের? আর ফার্স্ট নেম আছে না? এখন আমি যদি এখান থেকে ফ্রম এমপ্লয়িজ, এখান থেকে যদি আমি একটা রিকোয়ারমেন্ট এরকম চাই, ডেটা চাই যে যাদের এমপ্লয়ি আইডি ইভেন নাম্বার, তাদের ইনফরমেশন গুলি আমাকে দাও, তাহলে কিভাবে নিয়ে আসবো? হুম? কি কন্ডিশন দিব বলেন তো দেখি। হোয়ার মোড এমপ্লয়ি আইডি কমা 2, তারপর ইকুয়াল টু 0, তাই না? 2 দিয়ে ভাগ করলে যেগুলোর ভাগশেষ থাকবে না সেগুলোই তো ইভেন নাম্বার, তাই না? হ্যাঁ, অডের ক্ষেত্রে হচ্ছে 1 বা নট ইকুয়াল টু 0, একই কথা। 1 দিয়ে কনফিউশন হওয়ার দরকার নেই যে কত আসবে, মড কত আসবে, কোনো দরকার নেই। নট ইকুয়াল টু 0 হইলেই তো হইলো, তাই না? তো সিম্পলি নিয়ে আসা গেল না একটা ডেটা, তাই না? কিন্তু আমরা যখন প্রসিডিউর নিয়ে কাজ করব, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলি যখন করব, তখন ট্রাং মড এগুলোর হিউজ ইউজ হয়। অনেক ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এগুলা ইউজ হয়। তারপরে কি ছিল? নাম্বার ফাংশন শেষ? আচ্ছা, তারপরে যে লেখেন ক্যারেক্টার ফাংশন বা স্ট্রিং ফাংশন। আচ্ছা, এইখন এই কোডটা দেখার দরকার নেই, আমি একটা সিম্পল একটা টেস্ট নামের টেবিল বানাই, যেটাকে আইডি একটা কলাম দেই, এটা ডেটা টাইপ দেই হচ্ছে ভার্কার 5, insert into test values. আমি কি টাইপের ভ্যালু দিচ্ছি? হুম। এই যে আমি টেস্ট নামে একটা একটা কলামের একটা টেবিল বানাইছি, সেখানে 5টা ডেটা দিছিলাম আমি, কিন্তু 4টা করে জিরো দিয়ে 1 2 3 4 করে দিছি, তাই না, ভ্যালু? তো সেখানে আমি যখন সিলেক্ট করতে যাচ্ছি, তখন কি দেখাচ্ছে এখানে? জিরো গুলি অ্যাকচুয়ালি নাই, কিন্তু টেবিলটা যদি আমি ডেসক্রাইব করি, তাহলে এর ডাটা টাইপ কি আছে? ক্যারেক্টার টাইপ আছে, ভার্কার 2 আছে, তাই না? এখানে আমি যখন এন্ট্রি দিছি, তখন হচ্ছে এটা স্ট্রিং আকারে পাঠায় নাই, কিন্তু সে নাম্বার হিসেবেই নিয়ে নিছে। আমি ক্যারেক্টার ফাংশন লিখছেন, টু আন্ডারস্কোর ক্যার লেখেন, টু আন্ডারস্কোর CHAR, টু টিও TO2 TO2 আন্ডারস্কোর CHAR, টু কার। হুম, হুম, একটাই ক্যারেক্টার ফাংশন, একটাই। এর আগে আমরা সিঙ্গেল রো ফাংশন অনেকগুলি প্র্যাকটিস করছি, ওগুলো ক্যারেক্টার ফাংশন, স্ট্রিং ফাংশন, সাবস্টার, ইনিট ক্যাপ, ওগুলো স্ট্রিং এর উপরেই অ্যাপ্লাই করা হয়। তো এটা এখানে আলাদা করে বলার কারণ হচ্ছে এই বিষয়গুলি দিয়ে টাইপ কাস্টিং করা যায়, একটা টাইপ থেকে আরেকটা টাইপে কনভার্ট করা যায়। এই জন্য আমি এই ডাটা টাইপের সাথে রিলেট করে এখানে এই ফাংশনটার কথা বললাম। তা আমি যদি এখানে টু কার মানে হচ্ছে কি, যে ডেট অথবা নাম্বারকে ক্যারেক্টারে চেঞ্জ করা যায়। আমি যদি ক্যারেক্টারে চেঞ্জ করতে চাই বা এটাকে চেঞ্জ করতে চাই, তাহলে
টোকার ফাংশনটা ইউজ করতে হবে। আমি এই কলামের ভিতরে এই যে একটা টেস্ট নামে টেবিল বানাইছি, এটার ভিতরে কি ছিল? ক্যারেক্টার ছিল, তাই না? এখন সে কিন্তু নাম্বার হিসেবে নিয়ে নিছে। আমি কেন নিছে সেটা হচ্ছে যে আমি সিঙ্গেল কোটেশন দিই নাই নাম্বারগুলি যখন এন্ট্রি করি। একটু আগে আমি যখন এন্ট্রি করছি তখন আপনার একটা জিনিস মনে হয়, যেহেতু আসছে আমি বলে দেই। এখানে হ্যাঁ, এই যে আমি যে এই যে এন্ট্রি করছি, এখানে এম্পারসেন্ট আইডি দিছি না? এম্পারসেন্ট দিয়ে হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট চাই। ঠিক আছে, ইউজারের কাছ থেকে ইনপুট চাই। আমরা যে আগে কোয়েরিগুলি প্র্যাকটিস করছি, একটা কোয়েরি আমি দেখাই, আপনারা এই বিষয়টা যেহেতু আসছে আপনারা একটু প্র্যাকটিস করবেন এটা। ঠিক আছে, যেমন ফার্স্ট নেম স্যালারি ফ্রম এমপ্লয়িজ হোয়ার স্যালারি গ্রেটার দেন এম্পারসেন্ট স্যালারি। ঠিক আছে, আমি যখন এটা দিব সে আমার কাছ থেকে কন্ডিশনে ভ্যালু যাবে। হ্যাঁ, যেমন এখানে যেমন 3000, এখানে 3000-এর চেয়ে বেশি যাদের যাদের স্যালারি সেগুলো চলে আসছে। আমি ব্যাকস্ল্যাশ দিলে আবার ইমিডিয়েট আগের কোয়েরিটা এক্সিকিউট হয়, তাই না? আবার যদি দেই সে কিন্তু আবার আমার ওই যে সেম কোয়েরিটা এক্সিকিউট হয়েছে, আমার কাছে স্যালারি স্যালারি চাইবে এখানে। আমি যদি 12,000 দেই তাহলে 12,000-এর চেয়ে বেশি যেগুলো সেই ডাটাগুলি দেখাবে। এটা বুঝতে অসুবিধা আছে? হুম, এটা বুঝতে হবে। ওই আজকে তো কাইম ভাই নেই, কাইম ভাইয়ের হচ্ছে নাম নানা অথবা দাদা মারা গেছে, অথবা দাদি নানি কেউ একজন মারা গেছে, আমাকে মেসেজ করছিল। ওনার একটা কোশ্চেন ছিল যে আমরা সিলেক্ট স্টেটমেন্ট দিয়ে কি করব। লাস্ট ক্লাসে বলছিলাম যে রিপোর্ট করার জন্য যখন একটা সফটওয়্যারে রিপোর্ট করা হয় তখন ইন্টারফেসে আমরা অনেক ভ্যালু দেই না, সিলেক্ট করে অথবা এন্ট্রি দেই। এই ভ্যালুগুলি দিয়ে এই ভ্যালুগুলি আসলে এরকম প্যারামিটার হিসেবে পাস করা হয় একটা এসকিউএল কোয়েরিতে। ঠিক আছে, তো একটা এসকিউএল এ কিভাবে প্যারামিটার পাস করতে হয় সেটা এখানে একটু দেখে নিলাম। এটা বুঝতে তো অসুবিধা নাই। এই এন্ট্রিটাই যদি আমি আহ, ধরেন এই কোয়েরিটা আবার যদি এইভাবে দেখি, এই কন্ডিশনটা আমি নাম্বার টাইপ ডাটার উপরে না দিয়ে আমি ফার্স্ট নেম যদি দেই লাইক, ঠিক আছে, লাইক ফার্স্ট নেম, তাহলে এখানে কিন্তু আমাকে আহ, এখানে সিঙ্গেল কোটেশন দিয়ে দিতে হবে। কি নাম ছিল মনে আছে কোনোটা? এরকম কোনো নাম ছিল? না, ছিল না মনে হয়, তাই না? এরকম মনে হয় ছিল না। আচ্ছা, যাই হোক, যখন আমাদের ডাটা টাইপ যদি স্ট্রিং বা ক্যারেক্টার হয় তাহলে কিন্তু আমাদের ভ্যালু সিঙ্গেল কোটেশন দিয়ে দিতে হবে। একটু আগে আমরা যে ওই যে একটা টেবিল বানাইছিলাম টেস্ট, একটা আইডি দিয়ে আমি কিন্তু ভ্যালু এখানে এন্ট্রি করতেছিলাম। এই কমান্ডগুলি এখন বোঝার দরকার নাই, বাট আমি ভ্যালুজের এখানে এম্পারসেন্ট দিয়ে আইডি দিচ্ছিলাম। আইডি কলামটার ভ্যালু অ্যাকচুয়ালি কি ক্যারেক্টার না? সুতরাং এটার ভ্যালু দেওয়ার সময় অ্যাকচুয়ালি আমি যদি এইভাবে দেই, ইনপুট দেওয়ার সময় সে হচ্ছে এটা ক্যারেক্টার হিসেবেই নিবে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই অবশ্যই জিরোটা শো করবে। হ্যাঁ, ওইটা এখন দেখার দরকার নেই তোমাদের, জাস্ট আমি ভ্যালুগুলি দিয়ে এক্সাম্পল দেওয়ার জন্য, টাইপ কাস্টিং করে দেখার জন্য, দেখানোর জন্য তৈরি করছি আর কি। ওকে, ঠিক আছে, চারটা নিয়ে কাজ করি। এখন যদি আমি এই টেবিল থেকে ডাটা দেখি তাহলে দেখো ক্যারেক্টার হিসেবে জিরো সহই আসছে। আগের বার আমি হচ্ছে জিরো সহই কিন্তু এন্ট্রি দিছিলাম, বাট ওইটা সে নাম্বার হিসেবে নিয়ে নিচ্ছে। তো ওরাকল ডেটাবেজে ইমপ্লিসিট ক্লাস্টারিং, এই কি বলে, টাইপ কাস্টিং বলে একটা কথা আছে। সে নিজে নিজেই কিছু জিনিস ধরে নেয় যে ইউজার যেটাই দেখ না কেন, যদি নিয়ম ফলো না করা হয় তাহলে সে সেটা নাম্বার হিসেবে ট্রিট করে নেয়। ঠিক আছে, এরকম ইমপ্লিসিট কিছু বিষয় থাকে। সব ল্যাঙ্গুয়েজে ইমপ্লিসিট কিছু বিষয় থাকে যেটা অটোমেটিক্যালি সে টাইপটা কি সেটা ধরে নিতে পারে। তো
সেই জন্য সে ওইভাবে নিছিল। এখন যেহেতু আমি স্ট্রিং হিসেবে পাঠাইছি, ডাটাবেজে স্ট্রিং হিসেবে আছে। তো আমরা আবার হচ্ছে টু কার্স ইয়েটা দেখাই। এটা হচ্ছে 2 নাম্বার দিয়ে আমরা প্র্যাকটিস করব এই টেবিলটার উপরে। আমাদের এমপ্লয়ি টেবিলে কি ছিল, একটা স্যালারি নামে একটা ইয়ে ছিল না, কলাম ছিল, স্যালারি। স্যালারিটা কি ছিল? নাম্বার টাইপ। নাম্বার টাইপ। আমি এই স্যালারিটাকে হচ্ছে ক্যারেক্টার হিসেবে দেখতে চাই। এই ক্যারেক্টার হিসেবে যদি আমি এখানে টুকার বলি, তাহলে এখন এটা দেখতে নাম্বার হইলো, এটা কিন্তু এখন নাম্বার না, এটা ডেফিনেটলি ক্যারেক্টার। আর টুকের নাম্বারটার ভিতরে কিছু ফরম্যাটিং পাস করা যায়। সেটা হলো যে আমি এখানে যদি বলে দেই এরকম, যেমন আমি চাচ্ছি 1000-এর পরে একটা 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 কমা সেপারেটর দেখ, ঠিক আছে? আসছে না? এখন এটা তো ক্যারেক্টার নাকি? বোঝা যাচ্ছে না যে এটা ক্যারেক্টার? অবশ্যই স্ট্রিং বোঝা যাচ্ছে। এই যে, তাই না? এর ভিতরে ডলার সাইনটা ইন্টারন্যাশনালি, যেহেতু ডলারের একটা ব্যাপার স্যাপার আছে, এই ডলার সাইনটা দিলেও হচ্ছে এখানে ডলার সহ দেখাবে, ঠিক আছে? কিন্তু টাকা দেখাবে না, টাকার তো দাম নেই আসলে, সস্তা জিনিস। মানে এটা এটা ফিক্স করে দিছে টুকার ফাংশনের সাথে। এখন আমরা যদি বিডিটি দেখাইতে চাই তাহলে কি করব? কেউ একজন বলতে পারেন যে আমি এখানে স্যালারির আগে বিডিটি দেখাবো? না, সিম্বল হলে আমরা সিম্বল দিয়ে দিব, ডলার সাইন যেরকমটা দিলাম। কনক্যাট, রাইট। সেটাই বলছিলাম যে এই বিষয়গুলো আপনাদের মাথায় কাজ করে কিনা সেটা বোঝার জন্য। যেমন এটা যদি আমি এখানে কনক্যাট করে দেই, বিডিটি, এটা যদি কনকেটেনশন দিয়ে দেই, কি আসলো? বিডিটি কিন্তু আসলো এখন, আসে না? হুম। এখন এই যে মাঝখানে একটা কি গ্যাপ দেখা যাচ্ছে, না গ্যাপ ঠিক আছে। ওকে, তাহলে টু কার ফাংশনটা বোঝা গেল। আমরা ডেট ফাংশন প্র্যাকটিস করে আবার টু কার ফাংশনটা দেখব, ডেট ফাংশনের উপরে কিভাবে কাজ করে। এখনই দেখে নিই ডেটের উপরে টোকেটটা কিভাবে কাজ করে, নাম্বারের উপরে কিভাবে কাজ করে, এটা দেখলাম তো। বুঝতে অসুবিধা আছে কোনো? জটিল মনে হইতেছে মনে হয় আজকের ক্লাসটা, নাকি? ক্যারেক্টার ফাংশন হচ্ছে অনলি একটা ফাংশনের কথাই বলছি, টোকের। এটা নাম্বারের উপরে কিভাবে কাজ করলে সেটা তো দেখলাম। এবারে হচ্ছে আমরা ডেটের উপরে দেখি। ডেট দেখার আগে আমরা আসলে কিভাবে ডেট দেখে, একটা ফাংশন আছে যে আজকে কয় তারিখ, 3 তারিখ। সেটা হচ্ছে সিলেক্ট সিস ডেট ফ্রম ডুয়েল। এটা লিখলে সিস্টেমের ডেটটা দেখায়। আবার এই একই কমান্ড হচ্ছে আমি যদি সিস ডেট না লিখে এখানে কারেন্ট আন্ডারস্কোর ডেট লিখি, তারপরেও দেখাবে, একই জিনিস দেখাচ্ছে না? কিন্তু দুইটার মাঝে পার্থক্য আছে। একই জিনিস যদি দুইটা ফাংশনই দেখায়, তাহলে তো দুইটা ফাংশন হওয়ার দরকার ছিল না। দরকার ছিল কি, এখানে সিজডেড যেই ফাংশনটা, এই ফাংশনটা রিটার্ন করে হচ্ছে সার্ভারের, আপনার ডাটাবেস যেই সার্ভারে, সেই সার্ভারের হচ্ছে টাইম, ঠিক আছে? ডেট, ডেট টাইম। আর কারেন্ট আন্ডারস্কোর ডেট হচ্ছে এটা ক্লায়েন্ট ইউজারের যে পিসি, সে যেই পিসি থেকে অ্যাক্সেস করতেছে সেই পিসির হচ্ছে টাইমটা বা ডেটটা শো করে। এখন আমরা যে ফেসবুক চালাই, ফেসবুকের সার্ভার কোথায় আছে? ধরে নেই যে ইউএসএ তে আছে, আমেরিকায় আছে, ঠিক আছে? যদিও ডিস্ট্রিবিউট সার্ভার সিঙ্গাপুরে আছে বা আশপাশে আছে কোথাও। আমরা যে ফেসবুকে যদি একটা ছবি আপলোড করি, সেটা আমরা কিন্তু কখন আপলোড করলাম, আমাদের লোকাল টাইমটা দেখি। বাট ওদের সার্ভারে যখন এন্ট্রি হয়, তখন আমার যে টাইম এটাও এন্ট্রি হয়, ওদের ওখানকার টাইম এন্ট্রি হয়। আমেরিকায় যদি হয় সেটা দেখা যায় যে দিনই পার্থক্য, আমাদের সাথে প্রায় 12 ঘন্টার পার্থক্য না আমেরিকার? হুম। ডেট, ডেটও চেঞ্জ হয়ে যাবে। তার মানে সিজ ডেট দিয়ে দেখায় হচ্ছে সার্ভারের ডেট টাইম, আর কারেন্ট ডেট দিয়ে দেখায় হচ্ছে ইউজারের। আমার যেহেতু ডেটাবেসটা এপিসি তে আছে, এই জন্য দুইটা সেম দেখাচ্ছে।
ঠিক আছে? আবার আমি যদি এখানে সিলেক্ট কারেন্ট টাইম স্টেম ফ্রম ডুয়েল দেখাই, তাহলে এখানে একটা ডেট টাইপ কলামের ভিতরে, ডাটা টাইপ কলামের ভিতরে কিন্তু এই পুরো ইনফরমেশনটাই থাকে। বুঝতে পারতেছেন? টাইম স্ট্যাম্প এটা একটা ফাংশন। এটা লিখলে হচ্ছে একদম পুরা এই তারিখ এতটা সময়, মানে টাইম দেখাচ্ছে, সেকেন্ড সহ দেখাচ্ছে, এম না পিএম, মানে আমাদের ওই যে প্লাস্টিক টাইম স্ট্যাম্প যেটা আর কি, টাইম জোনটা সহ দেখাচ্ছে। টাইম জোনটাও আলাদা করে দেখা যায় মেবি, আমার ফাংশন তো আসলে এগুলা খেয়াল থাকে না। এটা হলো সেশন টাইম জোন মোস্ট প্রবাবলি। হুম, ডবল এস, ও সেশন টাইম জোন, এটা একটা ফাংশন আছে, এটা দিয়ে কিন্তু টাইম জোন দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, জি। ঠিক আছে, তাহলে আমরা এখানে জাস্ট হচ্ছে কিভাবে সিস্টেম টাইম দেখতে হয় এটাই জাস্ট দেখলাম। সিস্টেম ডেট টাইম এটাও একটা ফাংশন, মেইনলি হচ্ছে ডেট ফাংশন গুলি একটু লেখেন। ডেট ফাংশন, হ্যাঁ, লেখেন হচ্ছে মান্থস বিটুইন, মান্থস আন্ডারস্কোর বিটুইন, এটা একটা ফাংশন। বিটুইন লেখছেন, অ্যাডভান্স, এটা আরেকটা ফাংশন। হুম, নেক্সট ডে, এটা একটা ফাংশন। লাস্ট ডে, এটা ফাংশন। হুম, লেখা হয়েছে। আপাতত কমনলি ইউজড যে ফাংশন এগুলোই আছে মনে হয়, এর বাইরে দুই একটা থাকতে পারে। তা আমরা একটু প্র্যাকটিস করি। যেমন সিলেক্ট, কি লিখছি প্রথমে, বিটুইন, তাই না? বিটুইন তো আমরা খুব সাধারণভাবেই জানি যে কি লাগবে, দুইটা ডেট লাগবে, তাই না? আচ্ছা, কত আসছে? মাইনাস আসছে, কেন আসছে বলেন তো? কারণ আমি আগে আগে হচ্ছে ছোট একটা ডেট দিছি, আর পরে বড় ডেট দিছি, তাই না? উল্টাই দেই একটু, প্রথমে। হ্যাঁ, বয়স, অবশ্যই অবশ্যই বয়স বের করা যাবে। আচ্ছা, একজনের বার্থডে বলেন, বার্থডে দিয়েই বলি, ট্রাই করি। বলেন, সিক্স ডেট মাইনাস, বলেন একজনের বার্থডে বলেন না। আচ্ছা থাক, বলার দরকার নাই। লজ্জা পাচ্ছে? আচ্ছা, একজনের বার্থডে ধরেন, পড়াই খেলো। সরি, আমি এখানে মাইনাস দিচ্ছি, মাইনাস হবে না, এটা কম হবে। ঠিক আছে, তাহলে সিক্স ডেট 1982, মান্থ দেখাবে, যদি এটা বের মানে হচ্ছে এই প্রথম মাস, এটা বের করার জন্য মান্থস বিটুইন ফাংশনটা দেখেই তো বোঝা যাচ্ছে। ডেট ফাংশন নিয়ে কিন্তু আমাদের অনেক কাজ করতে হয় রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন, তখন এই ফাংশনগুলি আমরা ইউজ করি। অ্যাডভান্স, হুম, এটা আমি ফর
ফরম্যাটিং পরে একটু করে দেখাবো না, আর ওয়াই ওয়াই। হ্যাঁ, আজকের সিজ ডেট এটা আমরা এইভাবে দিতে পারতাম। আজকে কত তারিখ? 3 জুলাই 24। এটা দিল, ঠিক আছে। হুম। হ্যাঁ, ওই যে সেকেন্ড মিনিটে একটু এদিক সেদিক হয়েছে। সে তো ওই যে মানে মিনিট সেকেন্ড এই বিষয়গুলিও নেই, ঠিক আছে। হ্যাঁ, 90, বুঝি নাই। হুম 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 হুম। আচ্ছা, তাহলে মাস বেতনের সমস্যা নেই, এগুলো সহজ সহজ ফাংশন। তারপর আরেকটা লিখি, আরেকটা কি ছিল? অ্যাড মান্থস। হুম। আজকে সিক্স ডেটের সাথে আমি 6 অ্যাড করে দেই। কি হয়েছে? মানে আজকের যে তারিখ এর সাথে 6 মাস অ্যাড করলে কত তারিখ হবে, সেটা হচ্ছে এই ইয়েটা রিটার্ন করবে। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসগুলি দিয়ে বের করা যাবে। তারপরে কি বলছি? নেক্সট ডে না? নেক্সট ডে সিলেক্ট। নেক্সট ডে শিওর তো? ফাংশনটার নাম সিজ ডেট, এরপরে হচ্ছে ফ্রাই ফ্রাইডে ফ্রম 5 তারিখ। এই ফাংশনটা কাজ করে কি, আজকে একটা ডেটের সাথে যদি আমি ফ্রাইডে বলি, নেক্সট ফ্রাইডে কত তারিখ হবে, এইটা বের করে দেয়। ঠিক আছে। হ্যাঁ, আমি বলি, এটা তো সিক্স ডেট দিছি তো। ধরেন আপনি গত বছরের জানুয়ারিতে, জানুয়ারির 1 তারিখে যেই তারিখটা ছিল, এরপরের ফ্রাইডে কত তারিখ ছিল। অথবা আপনার বার্থডে ধরেন, কথার কথা ফিউচারে যান একটু, 2025-এর জানুয়ারির 1 তারিখ যেই দিন হবে, এর পরের শুক্রবারের তারিখ কত। ঠিক আছে, শুক্রবারের তারিখ হবে হচ্ছে 3 জানুয়ারি 2025। ওই দিনটা হবে হচ্ছে শুক্রবার। ঠিক আছে, আর কি ছিল? লাস্ট ডে। লাস্ট ডেটা খুব, লাস্ট ডেও অলমোস্ট এরকমই। লাস্ট ডে না, যেমন আজকের তারিখ কত? 3 তারিখ, তাই না? এই মাসের লাস্ট ডেটটা দেখা। লাস্ট ডে মানে হচ্ছে আজকে, বা এখানে যদি আমি যেই তারিখটাই দেই, এইটা কথার কথা হচ্ছে আমি দিলাম হচ্ছে গত মাসের 15 তারিখ, মাসের শেষের যে ডেটটা, সেটা বের হবে। তো এটা খুব স্বাভাবিকভাবে আমরা জানি, বাট কেন লাগবে? লাগবে এগুলা যখন আমরা সিনট্যাক্স নিয়ে, ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করব, তখন আসলে স্ট্যাটিক ভ্যালু দেওয়ার সুযোগ থাকে না। আমি যে বলে দিব যে 30 জুন 2024, এইটা বলে দিব, এটার সুযোগ থাকে না। ইউজার দিবে হচ্ছে মাস, আমাকে কাজ করতে হবে ওই মাসের লাস্ট ডেট নিয়ে। এখন ইউজার কোন মাস দিবে এটা কি আমি জানি? সে একটা ডেট দিবে, কথার কথা। সে কোন মাসের কোন ডেট দিবে আমি কিছুই জানি না, কিন্তু সেখানে আমার অবশ্যই অবশ্যই লাগবে হচ্ছে লাস্ট ডেট লাগবে ওই মাসের। সেই ক্ষেত্রে এই ফাংশনগুলি ইউজ হবে। ঠিক আছে। তো নামাজ পড়ে আসেন, একটু দ্রুতই পড়ে আসেন, তারপরে হচ্ছে আমরা, কঠিন লাগতেছে আজকে? আচ্ছা। আচ্ছা, ডেট ফাংশনের মাঝে অ্যারিথমেটিক্যাল বা ম্যাথমেটিক্যাল অপারেটর গুলো কিন্তু ইউজ করা যায়। ঠিক আছে, আমরা যদি দুইটা ডেটকে মাইনাস করতে পারি ইচ্ছে করলেই আমরা আগে লিখি, দেখি যদি এরর দেয় তাহলে আমরা চেঞ্জ করব, এটা থেকে আরেকটা ডেট কিন্তু মাইনাস করতে পারবো। অবশ্যই অবশ্যই এরর দেওয়ার কথা, এরর দিছে। ওকে, তাহলে আমরা টু ডেট ফাংশনটা করে নিই।
এখন তো আমরা 4টা 5টা যে ফাংশন করলাম এগুলো পড়লাম, এগুলো ডেট ফাংশন বলছি। টু ডেট একটা ফাংশন আছে, খুব কমনলি ইউজ হয়। টু ডেট, হ্যাঁ। টু ডেট ফাংশনটা হচ্ছে মূলত টাইপকাস্টিং এর জন্য। যেমন আমি এখানে 2টা ডেট মাইনাস করতে পারি নাই, মানে এরর বলছে না, আসলে এটা যে ডেট এটাই বুঝে নেই, ঠিক আছে। এটাই স্ট্রিং হিসেবে সে নিছে, স্ট্রিং তো মাইনাস করা যায় না, তাই না? তাহলে আমাদেরকে এই স্ট্রিংটা কি করতে হবে, আগে টু ডেটে কনভার্ট করে নিতে হবে। তো করব কিভাবে, এখানে আমরা টু আন্ডারস্কোর ডেট লিখবো, লেখে এটা যে ডেট এটা বলার জন্য ডেটের যে কোনো একটা ফরম্যাট আমাদেরকে বলে দিতে হবে, ঠিক আছে। এটা বলবো একইভাবে হচ্ছে এইটাকে করতে হবে না। আসছে না, কত দিন এটা চলে আসছে। দুইটা ডেট থেকে দুইটা ডেটকে যেমন মাইনাস করা যায়, আবার ডেটের সাথে প্লাসও করা যায়, ডে প্লাস করা যায়। দুইটা ডেট আবার প্লাস করা যায় না, মাইনাসের জায়গায় দুইটা ডেট প্লাস দেওয়া যাবে না। কিন্তু আমি এইটার সাথে যদি +5 4 6 দেই, এইটা আবার করা যাবে। এই ডেটের সাথে এত দিন যোগ করলে কত ইয়ে হবে, কোন ডেটটা হবে সেটা রিটার্ন করবে। একটা ডেটের সাথে দিন যোগ করা যায়, নাম্বার অফ ডে যোগ করা যায়, ঠিক আছে। যেমন আজকে সিজ ডেটের সাথে যদি আহ সিজ ডেট, তাই না, এটার সাথে যদি আমি 1 প্লাস করি, তাহলে আগামীকালকের ডেটটা হবে। আমি যদি আজকের ডেটের সাথে 10 এখানে প্লাস করি, 10 দিন পরের কত তারিখ হবে সেটা সে বলবে, দিয়ে দিবে আমাকে। তাহলে কি হলো, ডেটের সাথে কি করা যায়, প্লাস মাইনাস এগুলা অপারেশন গুলি করা যায়, তাই না। প্লাস এবং মাইনাস এটা করা যায়। তাহলে টু ডেট ফাংশনটা দেখলাম যে টু ডেট ফাংশনটা আমরা যেহেতু বলছি টাইপকাস্টিং, টাইপকাস্টিং মানে একটা ডাটা টাইপ থেকে আমি আরেকটা ডাটা টাইপে কনভার্ট করে দেখব, বিষয়টা হচ্ছে এরকম। তা আমরা একটা টেস্ট টেবিল করছিলাম না, এটার ভিতরে এই ভ্যালুগুলি ছিল। আমি এখন এই ভ্যালুগুলি ডিলিট করে দেই, ডিলিট করে আমি কিছু ডাটা ইনসার্ট করি এখানে এরকম, কিছুটা ডেটের মতন করে আমি কিছু স্ট্রিং, যে ডেটের মতন করে আমি কিছু স্ট্রিং এখানে এন্ট্রি দেই, হ্যাঁ। সরি, কেন এরর দিছে, টেবিলে যে টেবিলের যে কলামটার সাইজ, সাইজটার চেয়ে বড় ভ্যালু দিছি, হ্যাঁ। আইডি 6ই দেই, সমস্যা নেই। Sorry. আচ্ছা এইবার দেই, হ্যাঁ। ইনসার্ট ভ্যালু দিছিলাম হচ্ছে এটা, নিল তো না। আরেকটা ভ্যালু দেই, 20 0 1 2 4, আরো একটা ভ্যালু দেই, সরি, 10 12 34। আমি একটু দেখানোর জন্য এটা একটু ডিসক্রাইব করি। ডাটা টাইপ কি আছে, ভার্কার আছে, সিলেক্ট ফ্রম টেস্ট, ভ্যালুগুলি কি আছে তাহলে, স্ট্রিং আছে। এটাকে আমি ইচ্ছে করলেই টু ডেটে দেখাইতে পারি। টু ডেটে দেখানোর জন্য আমাকে একটু ফরম্যাট বলে দিতে হবে এরকম। এই ফরম্যাটগুলি আমরা একটু পরেই দেখব, যে এই ফরম্যাটগুলি ট্রাই করে। টেস্ট,
দেখাচ্ছে না? স্ট্রিংকে সে কিন্তু টু ডেটে টাইপকাস্টিং করে দেখাচ্ছে। কিন্তু এই যে ভ্যালুগুলি এগুলো যদি ডেটের মতো না থাকে, তারিখ তো 31 তারিখ পর্যন্ত ম্যাক্সিমাম হয়। 31-এর জায়গায় 32 থাকলে কিন্তু হবে না। 12 ম্যাক্সিমাম মান্থের ভ্যালু হয়। সেটা যদি 12-র চেয়ে 13 হয় তাহলে আবার করতে পারবে না। সে বলবে যে না এটা সম্ভব না। যদি ফরম্যাটটা ডেটের যেই কন্ডিশন আছে ডেট হওয়ার জন্য এগুলো যদি ঠিকঠাক থাকে সেটা যদি স্ট্রিংও হয় সেটাকে টু ডেট ফাংশনটা দিয়ে কিন্তু ডেটে কনভার্ট করা যায়। ঠিক আছে, এগুলো অনেক সময় ইউজ হবে। হ্যাঁ। ও কমিট এইটা হচ্ছে কি ডাটাবেস যতগুলি আছে। হ্যাঁ, না ডিডিএল ডিএমএল দেখাইলে ভালো হইতো। আমি পরেই দেখাই, কারণ হচ্ছে কি ডিডিএল ডিএমএল করে টেবিল বানায় এখানে এতগুলি ডাটা বিভিন্ন কন্ডিশনে অ্যাপ্লাই করে এসকিউএল করাটা খুব মুশকিল। হ্যাঁ, খুবই মুশকিল। এসকিউএল প্র্যাকটিস করতে পারতে না, নানান রকমের ফাংশন কন্ডিশন। তুমি এত ডাটা এক্সাম্পল ডাটা কোত্থেকে পাবো? আবার এইটার উপরে যদি আমি এখন ডিএমএল ডিডিএল করাই তাহলে এই টেবিলের ডাটা এবং ডেফিনেশন ঠিকঠাক থাকবে না। এই জন্য আমি ডিডিএলটা আর ডিএমএলটা পরে করাচ্ছি আর কি। তাহলে এই টু ডেট ফাংশনটা বোঝা গেল। হ্যাঁ, আমরা না, এটা ডুয়েলের ডুয়েল থেকে হবে না, আমি কলামের নাম লিখছি এইটা। না, আমি যে কলামের নাম লিখছি আইডি, ডুয়েল যেখানে ওখানে কোনো কলামের নাম নেই। যেখানে ডুয়েল থাকবে সেখানে কোনো কলাম নেই, নেই। হ্যাঁ হ্যাঁ, টেস্টে ইনসার্ট করছে, ওখান থেকে ডাটা দেখতেছি। উম, না, তখন তো তোমাকে ডেট একটা স্ট্যাটিক ভ্যালু দিতে হবে হয়তো ডেফিনেটলি। তুমি এইটা দিতে পারতা। আমি যদি ডুয়েল থেকে দেখি, কথার কথা এখানে যদি ডুয়েল দেই তাহলে তোমাকে এখানে এখানে দিয়ে দিতে হইতো সিজ ডেট। না, সিজ ডেট দিলে তো ডেট কে আর ডেটে কি কনভার্ট করবে, তুমি এখানে একটা স্ট্রিং দিয়ে দিতা। হ্যাঁ, আমি একটা স্ট্রিং দিছি টেক্সটের মতন। এটা যদি দাও ঠিক আছে, কিন্তু কলামের নাম লিখে যাবে। কলামের নাম লিখলেই সে টেবিল চাইবে, যে টেবিলে আইডি নামে একটা কলাম আছে। আচ্ছা, এবার আমরা টু ক্যার ফাংশনটা আবার দেখি। টু ক্যার ফাংশনটা আমরা নাম্বারের উপরে অ্যাপ্লাই করছিলাম না? কি করছিলাম? নাম্বারকে ওই যে কমা সেপারেটর দিয়ে থাউজেন্ডের পরে কমা দিয়ে দেখছিলাম, ডলার সাইন দিয়ে দেখছিলাম, তাই না? তো এই টু ক্যার যে ফাংশনটা আছে এটা আমরা এখন ডেটের উপরে অ্যাপ্লাই করব। তো ডেটের উপরে অ্যাপ্লাই করার ক্ষেত্রে ফাংশন তো টু ক্যারই হবে, আর আমার হচ্ছে একটা ডেট লাগবে। ঠিক আছে, এই ডেটের ক্ষেত্রে আমরা হায়ার ডেট একটা কলাম আছে না এমপ্লয়ি টেবিলে, এই ডেটের হায়ার ডেটের ডাটাগুলি আমরা আগে হায়ার ডেট কলামটা সিলেক্ট করি এখানে। হায়ার ডেট, এখানে ডিডি এমএম ওয়াই ফ্রম এমপ্লয়িজ, তাই না? সরি, এখানে এই যে এখানে কোটেশনটা এনে, এই যে বাই ডিফল্ট হচ্ছে ওরাকল এসকিউএল স্টেটমেন্ট কোন একটা ডেট ফিল্ড যদি আমি সিলেক্ট করি তাহলে এই ফরম্যাটে দেখায়, কিন্তু আমার আউটপুটে দেখাইতে হবে এই ফরম্যাটে। তখন আমি কিভাবে দেখাবো? এটা একটা ফরম্যাটিং দিয়ে স্ট্রিং এ কনভার্ট করে দেখাবো। ঠিক আছে, সেটার জন্য এই যে এরকমটা করে লিখতে হবে, এখানে ফরম্যাটটা লিখে দিতে হবে। আমি ইয়ারটাকে এইভাবে দেখে দিচ্ছি, চলে আসলো চারটা দিয়ে। ঠিক আছে, আমি এইভাবে না চেয়ে চাচ্ছি যে ডট দিয়ে আসুক, ড্যাশ দিয়ে আসুক। না, ডট দিয়ে আসবে। আসছে। আমি শুধু চাচ্ছি যে ওদের ইয়ার আর ডেট দরকার নেই আমার, শুধুমাত্র মান্থ আসুক। জয়েন ডেটে শুধু কে কোন মাসে জয়েন করছে শুধু সেটা শো করুক।
ঠিক আছে, লিখলে নাম্বারে শো করবে। আমি যদি এম ও এন দেই তাহলে মাসের 3 ডিজিটে শো করবে। আমি যদি হোল এখানে মান্থ লিখি, ঠিক আছে, তাহলে মাসের নামটা পুরাটাই শো করবে। বোঝা যাচ্ছে? এগুলো কিন্তু খুব সহজ। তারপরে আমি যদি শুধুমাত্র এখানে বলি যে না, কে কোন ডেটে জয়েন করছে সেটা দেখাও। ঠিক আছে, জাস্ট কয় তারিখে জয়েন করছে, অনলি তারিখটা। এইটাই যদি আমি ডেতে বলি তাহলে কোন বারে সে কে জয়েন করছে সেটা দেখাবে। ইন্টারেস্টিং না? এগুলো জাস্ট যেগুলা মানে আমার মনে আসতেছে সেগুলো আমি দেখাচ্ছি। ইন্টারনেটে একটু সার্চ দিলেই দেখা যাবে যে ওরাকল এসকিউএল এর হচ্ছে ডেট ফাংশন গুলি কি কি, অনেক রকমের ফাংশন চলে আসবে। সেগুলো দিয়ে একটু চেষ্টা করা যাবে আর কি। এখন আহ, আমি হচ্ছে কে কয় তারিখে জয়েন করছে সেটা শুধু টাইমটা দেখতে চাচ্ছি, টাইমটা। ঠিক আছে, ও সরি, এখানে যদিও ওরা হচ্ছে একদম টাইম ছাড়া ভ্যালু, আমরা যে টেস্ট একটা টেবিল ইয়ে করছিলাম না, টেস্ট টেবিলটা থেকে দেখি। টেস্টে তো ইয়ে নাই, ডেট টাইপ কলাম নাই, তাই না? আমাদের ডেট টাইপ কলাম লাগবে না? আচ্ছা, এটা ডেট টাইপ কলাম কিভাবে করব? আচ্ছা, এখন বোঝার দরকার নেই এগুলা। অল্টার টেবিল অ্যাড হায়ার ডেটে লিখি, কথার কথা। এটা ডেট টাইপ, তাই না? টেবিল বানান টানান ঠিক আছে। অল্টার, ও টেবিলের নামে লিখি নাই, ঠিক বলছো। হ্যাঁ, এবারে আমি এটাতে ভ্যালু আপডেট টেস্ট সেট হায়ার ডেট ইকুয়াল টু ডেট আইডি কি ডিডি ওয়াই। এখন যদি আমি এই টেবিলের ডাটা সিলেক্ট করে দেখি, ডেট পেয়ে গেছি না? আমি কিভাবে করলাম, স্ট্রিং থেকে কিন্তু ডেটে কনভার্ট করে একটা ডেট কলামে ডাটাটা আপডেট করে নিলাম। এবারে কি করব যেন কমান্ডটা, আমি টাইম দেখব। তাহলে আমি এখানে টেস্ট টেবিলটা লিখি, এখানে হায়ারডিটি থাক। ওকে, হোয়াট ইজ দিস? ও সরি, এটা আসলে আমরা স্ট্রিং তো এন্ট্রি করছি। আসলে এটা এইভাবে হবে না, আমি একটু আপডেট করি। টেস্ট ডেট কত, 12, এপিআর এইভাবেই লিখি, হায়ার আইডি ইকুয়াল টু 120424। ঠিক আছে, পরের টাস্ক কি আছে? 01, তারিখটা কত? 15। না না, টাইম দেওয়া লাগে না, অটোমেটিক নেয়। হচ্ছে জানুয়ারি 01। কিভাবে এটা হচ্ছে 10, হোয়াট ইজ দিস? টাইম নেবে না কেন? অফকোর্স টাইম নেওয়ার কথা। আচ্ছা, একটা ভ্যালু ইনসার্ট করে। কোনটা? এন্ট্রি টাইম অটোমেটিক্যালি দেখ। হ্যাঁ, অটোমেটিক্যালি এমনি দেখাবে। ভ্যালুস 0006,
স্ট্রেঞ্জ। অবশ্যই অবশ্যই টাইম দেখানোর কথা। যাই হোক, টাইম যেহেতু দেখাচ্ছে না, তাহলে কি করা যায়? মানে এই যে ফাংশনটা আছে এটা হলে কি দেখাবে? এখানে যে সব জিরো জিরো দেখাচ্ছে। না না, 24 হইলে 12টার পরে 13টা দেখাবে। এই জন্য আমি 24 দিছি। ঠিক আছে, এখন 12টা আসলো জাস্ট। আচ্ছা, এটা শুধু জিরো জিরো, একদম জিরো জিরো টাইমটাই দেয়া আছে আর কি, এন্ট্রিটা কেন নিচ্ছে জানি না। কিন্তু এই যে ফাংশনটা টু কার যদি করা হয়, এটা 24 ফরম্যাটে দেখাবে। মানে প্রথমে দেখাবে হচ্ছে ঘন্টা, তারপরে দেখাবে হচ্ছে মিনিট, তারপরে দেখাবে হচ্ছে সেকেন্ড। আবার এখানে যদি এএম দিয়ে দেই তাহলে এএম পিএমও দেখাবে। মানে টাইমটা যদি এটা একদম দেখা যাচ্ছে যে 12টা, হ্যাঁ, 0 মিনিট 0 সেকেন্ড এরকম। আমি ফাংশনগুলি দেখাই দিচ্ছি, অবশ্যই অবশ্যই এটা কাজ করবে। তো এরকম করে লিখলে হচ্ছে সেটা দেখা যায়, মানে আওয়ার, মিনিট, সেকেন্ড, এএম পিএম সহ দেখা যায়। শুধুমাত্র মিনিট ইচ্ছে করলে দেখা যায়, শুধু সেকেন্ড দেখা যায়। ফাংশনগুলো এখানে যেইভাবে লেখেন আপনারা সেইভাবে দেখাবে। শুধুমাত্র যদি এখানে এমআই লেখা হয় সেটাও কাজ করবে, এটাও এরর দিবে না, কাজ করবে, শুধু মিনিটটা দেখাবে। ঠিক আছে। আম, আর কি দেখানো যায়? আচ্ছা, যেমন যদি এটার সাথে স্ট্রিং কনক্যাট করা যাবে, টুডে ইজ টু ক্যারসিস ডেট। আমি এখানে লিখলাম হচ্ছে ডে, কি দেখাবে? টুডে ইজ ওয়েডনেসডে। ঠিক আছে, তো স্ট্রিংও কনক্যাট করা যাবে এটার আগে পরে, এইসব ফাংশনের আগে পরে স্ট্রিংগুলিও কনক্যাট করা যাবে, এবং এগুলোরও নেস্টেড করা ফাংশন ইউজ করা যাবে। এখানে ইনিট ক্যাপ একটা ফাংশন পড়ছিলাম না আমরা? টুডে ইজ ওয়েডনেসডে। ঠিক আছে, নেস্টেড করে ফাংশন ইউজ করা যাবে। তার মানে হচ্ছে একটা ফাংশনের ভিতরে টাইপ কাস্টিং করা যাবে, ফাংশন, নেস্টেড ফাংশন ইউজ করা যাবে, সবকিছুই করা যাবে আর কি। ইভেন এটার সাথে কন্ডিশন ইউজ করা যাবে। যত রকমের এসকিউএল প্র্যাকটিস আমরা করতেছি সবকিছু একটা সিঙ্গেল কোয়েরিতে কিন্তু ইউজ করা সম্ভব, রিকোয়ারমেন্ট অনুসারে। আর কি ছিল? আর কোনো ফাংশন লিখছিলাম আমরা? টু ডেট, আর হচ্ছে ডেটের উপরে যে টাইপ কাস্টিং এর জন্য ক্যারেক্টারে কনভার্ট করা যায়, এর জন্য কিছু ফরম্যাট আমরা দেখলাম। হ্যাঁ, এটা একটু আপনারা, আমি একটা দেখি, আমি একটা দিতে পারি কিনা, গাইড একটা দেওয়া যায় কিনা এসকিউএল গুলি জানার জন্য বা দেখার জন্য। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? আজকে কিন্তু আরেকটু পড়াশোনা আছে আমাদের এরপরে। এগুলোর উপরে কোনো কোশ্চেন আছে? গুগলে পাওয়া যাবে, রিসোর্স পাওয়া যাবে এসকিউএল প্র্যাকটিস করার জন্য। আর ইউটিউবে পাওয়া যাওয়ার কথা, একটু দেখে নিন। আমি অবশ্য দেখিনি। ঠিক আছে, হ্যাঁ, ওগুলোর জন্য অনেক আছে। ও আই W3 স্কুলসে পাবেন। W3 স্কুলসে আছে। হ্যাঁ আছে, স্কুলের উপরে আছে। খুব চমৎকার ক্লাস আছে ওখানে, ওখানে দেখে নিন। টু ডেটটা হচ্ছে স্ট্রিং কে ডেটে কনভার্ট করার জন্য। জি, ঠিক আছে। ওইটা যেমন আছে, আমরা যদি একটা এসকিউএল কোয়েরিতে এইভাবে যদি একটা ডেট লিখি, কথার কথা এইভাবে, এইটা এই যে এটা লিখলাম, এটা কিন্তু একটা স্ট্রিং, নট ডেট, ডেট না কিন্তু। কিন্তু আমি এইটাকে যদি ডেট হিসেবে বুঝাইতে চাই, কনসিডার করতে চাই, আমাকে অবশ্যই টু ডেট লিখতে হবে এবং ডেটের একটা ফরম্যাট দিয়ে দিতে হবে। এটা তো ওই ইয়েটা দেখেই বোঝা যাচ্ছে ফরম্যাটটা এটা হবে, তাই না? এমও এন হবে এটা, কারণ এখানে দেয় আছে যে এটার সাথে সিমিলার রাখতে হবে মাস্ট। ঠিক আছে, এটা কিন্তু স্ট্রিং কে ইয়েতে দেখাবে,
মানে ডেটে কনভার্ট করা হলো, এটা আমরা একটু দেখতে পারি। এটা কোনটা দিনে? ও, এটা আসছে। আমরা একটু ইয়া করলেই তো বুঝতে পারি, এটা দেখলে বুঝতে পারি যে এটা ডেটে কনভার্ট না করলে ডেটের একটা ফাংশন কাজ করে কিনা আমি দেখি। এটার সাথে আমরা বলছিলাম না যে এটা কাজ করা যায়, প্লাস করা যায়, প্লাস মাইনাস করা যায়। আমি এখন এই ডেটে টাইপ কাস্টিং না করে দেখি হয় কিনা। হয়েছে? কারণ এটা যে ডেট এটা বুঝতেছি না। এই জন্য টু ডেট করে এটাকে আমি টাইপ কাস্ট আগে ডেটে কনভার্ট করে নিলাম, তারপরে প্লাস 10 করছি, সে আমাকে 10 দিনের পরে কোন ডেট হবে সেটা রিটার্ন করছে, দিচ্ছে আর কি। এগুলা হচ্ছে ভালো করে যেই ফাংশনগুলি পড়ানো হইলো এর আগে, হচ্ছে কন্ডিশনগুলি পড়ানো হইলো, এগুলো একটু প্র্যাকটিস করবেন। নেক্সট ক্লাসে আমরা জয়েনিং করব। আমরা এই পর্যন্ত অনলি একটা টেবিল থেকে ডাটা সিলেক্ট করে দেখছি, তাই না? নেক্সট ক্লাসে আমরা হচ্ছে মাল্টিপল টেবিল থেকে ডাটা সিলেক্ট করে একটা এসকিউএল কোয়েরি দিয়ে কিভাবে দেখায় সেটা দেখব। তো সেটা আমরা করব হচ্ছে জয়েনিং, জয়েন। হ্যাঁ, তখন দুইটা টেবিল বা তিনটা টেবিল বা চারটা টেবিল, মানে অনেকগুলি নাম্বার অফ এন টেবিল থেকে ডাটা নিয়ে আসা যায় একসাথে। তো সেটা করার জন্য জয়েন করতে হবে। অনেক রকমের জয়েন আছে, আমরা নেক্সট ক্লাসে দেখব এবং প্র্যাকটিস করব। কিন্তু এই জয়েনটা যে হবে, এইটা একটা টেবিলের সাথে আরেকটা টেবিলকে আমরা জয়েন করব, কিভাবে করব এইটা একটু বোঝার জন্য আমাদেরকে অবজেক্টের যে বিষয়টা বলছিলাম, যে অবজেক্ট আমরা বলতেছি, বাট প্রোগ্রামিং এর ভাষায় অবজেক্ট হচ্ছে একটা বিষয় যেটার কিছু বৈশিষ্ট্য থাকবে, ক্যারেক্টারিস্টিক্স থাকবে এবং মেথড থাকবে। এবং অবজেক্টের কিন্তু বেসিক তিনটা ক্যারেক্টারিস্টিক্স আছে। একটা কি বলে, ইনহেরিটেন্স, ইনক্যাপসুলেশন আর পলিমরফিজম, তাই না? তিনটা ক্যারেক্টারিস্টিক্স আছে। এর মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় ডেটাবেজ এন্ড থেকে, সেটা হচ্ছে ইনহেরিটেন্স। ঠিক আছে? একটা অবজেক্টকে আরেকটা অবজেক্ট থেকে ইনহেরিট করা, কিভাবে ইনহেরিট করতে হয়, এই যে ইনহেরিট করাটা, এই ইনহেরিট করাটা করা হয় হচ্ছে কনস্ট্যান্ট দিয়ে, প্রাইমারি কি ফরেন কি এই বিষয়গুলি রেফারেন্স কি দিয়ে আসলে একটা অবজেক্টের সাথে আরেকটা অবজেক্টের রিলেশন বিল্ড আপ করা হয়। আপনারা হয়তো বা প্রাইমারি কি ফরেন কি এই নামগুলি শুনছেন, তাই না? এর বাইরেও হচ্ছে ইউনিক কনস্ট্যান্ট আছে, নট নাল কনস্ট্যান্ট আছে, কম্পোজিট প্রাইমারি কি আছে। হ্যাঁ, এরকম আরো অনেকগুলি কনস্ট্যান্ট আছে। কনস্ট্যান্ট হচ্ছে কিছু বাধা তৈরি করা, হ্যাঁ, কিছু নিয়ম কানুন অ্যাপ্লাই করা। যেমন প্রাইমারি কি যদি কোনো একটা কলামকে করা হয়, তাহলে ওই কলামের ভ্যালু মাস্ট ইউনিক হইতে হবে এবং নট নাল হইতে হবে। ভ্যালু মাস্ট দিতেই হবে এই টেবিলে ডাটা এন্ট্রি দেওয়ার সময়, এবং সেটা ইউনিক হইতে হবে, ডুপ্লিকেট হইতে পারবে প্রাইমারি কি। হুম, আইডিটা, হ্যাঁ, আইডি সাধারণত আইডিটাকে হচ্ছে প্রাইমারি কি করা হয়। আবার কম্পোজিট প্রাইমারি কিও করা যায়, দুইটা তিনটা কলাম একসাথে করে হচ্ছে প্রাইমারি কি করা যায়। যেমন আম, ধরেন আজকে আপনাদের এই যে অ্যাটেন্ডেন্স আমি নিচ্ছি, তাই না, প্রতিদিন। এখন অ্যাটেন্ডেন্স একটা অবজেক্ট, কিন্তু অ্যাটেন্ডেন্সে আমরা যে ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য বললাম, এটা ডাটাবেজের এন্ড থেকে যদি চিন্তা করি, এগুলো হচ্ছে এক একটা কলাম। ঠিক আছে? অ্যাটেন্ডেন্সের আমি যদি অ্যাটেন্ডেন্স একটা অবজেক্ট হিসেবে, আগে এমপ্লয়ি টেবিলটা তো আমরা জানি। এমপ্লয়ি যদি একটা অবজেক্ট হয়, এমপ্লয়ির আইডি হচ্ছে একটা এমপ্লয়ির বৈশিষ্ট্য, এমপ্লয়ির নাম একটা বৈশিষ্ট্য, তারপরে হচ্ছে তার ডেজিগনেশন, তার স্যালারি, এগুলো হচ্ছে এই অবজেক্টের হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য বা এট্রিবিউট, যেটাই বলি ডেটাবেজের এন্ড থেকে। পারফেক্ট ওয়ার্ড হচ্ছে এট্রিবিউট। আর অবজেক্টটাকে আমরা এন্টিটি বলতে পারি। ঠিক আছে, এন্টিটি আর হচ্ছে অ্যাট্রিবিউট। তো যারা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করা আছে এখানে, তারা এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম বা এন্টিটি রিলেশনশিপ ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, মেনি টু মেনি, এই বিষয়গুলি একটু পড়াশোনা থাকার কথা। এই বিষয়গুলি কিন্তু একদম প্র্যাকটিক্যাল ইউজ হচ্ছে আমরা ডাটাবেজ যখন
ডাটাবেজ নিয়ে যখন কাজ করি বা ডিজাইন নিয়ে কাজ করি, তখন এগুলো হচ্ছে প্র্যাকটিক্যালি ইউজ। তো যেটা বলতেছিলাম যে এমপ্লয়ির যেমন অ্যাট্রিবিউট আছে আইডি, নেম, ডেজিগনেশন, অ্যাটেন্ডেন্সেরও কিন্তু আছে। অ্যাটেন্ডেন্সের অ্যাট্রিবিউট কি হবে? এমপ্লয়ির আইডি হবে, ডেট হবে, টাইম হবে, তাই না? অ্যাটলিস্ট তো এই তিনটা হবেই। যদি আমি যেমন আপনাদের এখানে এই শীটটাতে কি আছে, আপনাদের আইডি আছে বা নাম আছে একটা, আর তারিখ আছে, আর হচ্ছে আপনি যে আসছেন এটার হচ্ছে একটা স্ট্যাটাস আছে, সাইন করতেছেন অথবা প্রেজেন্ট দিচ্ছি, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। এখন কম্পোজিট প্রাইমারি আমি করতে চাচ্ছি। কম্পোজিট প্রাইমারি মানে এই যে একটা টেবিল আমি তৈরি করব, এখানে একই ডেটে একজনের দুইটা প্রেজেন্ট পড়বে না বা এন্ট্রি পড়বে না। তাহলে সেটা করতে হলে কি করতে হবে আমাকে? ডেট এবং এমপ্লয়ি আইডি দিয়ে কম্পোজিট প্রাইমারি করতে হবে। কম্পোজিট প্রাইমারির ইয়াটা হচ্ছে এরকম, অ্যাটলিস্ট দুইটা ভ্যালুর মাঝে একটা চেঞ্জ থাকতে হবে, দুইটা এক হইতে পারবে না। এই টেবিলে যখন ডাটা এন্ট্রি করতে যাব, একই ডেটে একটা এমপ্লয়ির আইডি কেবল একবারই পড়বে, একই ডেটে একটা এমপ্লয়ির আইডি দুইবার পড়তে পারবে না। হয় ডেট চেঞ্জ হবে, না হয় আইডি চেঞ্জ হবে, দুইটার একটা হইতেই হবে। তো কম্পোজিট প্রাইমারি কিটা হচ্ছে এরকম। তারপরে ফরেন কি হচ্ছে অন্য একটা টেবিল বা অন্য একটা অবজেক্ট থেকে অন্য একটা অবজেক্টের প্রাইমারিকে ইনহেরিট করা। যেমন আমি ফ্ল্যাট ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কথা বলছিলাম না? যদি এক্সেলের কথা বলি, রিলেশনাল ডাটাবেজের বাইরে যে, তাহলে এক্সেলে যদি আমি ইনফরমেশন আপনাদের রাখতে চাই, তাহলে একটা এক্সেল শিটে কি করতে হবে? আইডি, নেম, আপনার হচ্ছে ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো রাখতে হবে না? রাখলাম। এবার হচ্ছে অ্যাটেন্ডেন্স যদি আরেকটা এক্সেল শিট করি, সেখানে আপনাকে চেনার জন্য অ্যাটলিস্ট হচ্ছে আপনার আইডি, নেম সবগুলিই রাখা লাগবে কিন্তু। ঠিক আছে? তারপরে আমি ডেট দিয়ে অ্যাটেন্ডেন্স গুলি রাখলাম। বাট অবজেক্ট রিলেশনাল ডেটাবেস সিস্টেমে নর্মালাইজেশন বলে একটা কথা আছে, এটা আমরা এগুলা সিস্টেম অ্যানালাইসিস এর উপরে দুইটা ক্লাস আছে, ওই ক্লাসগুলি আমাদের খুব ভালো ক্লাস হবে, তখন আমরা নর্মালাইজেশন, আবার এই যে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, এগুলো নিয়ে ডিটেল কথা বলবো। যেহেতু আমরা জয়েনিং করব, এর আগে খুব সাধারণ জ্ঞান দরকার আমাদের, দুইটা অবজেক্ট বা দুইটা টেবিলের মাঝে রিলেশন কিভাবে হয়। তো যেটা বলতেছিলাম, ফ্ল্যাট ফাইলে কিন্তু ডাটা রিডান্ডেন্সি হয় হিউজ, আপনাকে হিউজ কাজ করতে হয়। এই ফাইলেও আপনার নামটা অনেক কিছু লিখতে হবে আপনাকে চেনার জন্য। আপনি শুধু আইডি দিয়ে চিনবেন না তাকে। আইডি দিয়ে কি মনে রাখা সম্ভব? যদি আপনার এখানে 100 200 এমপ্লয়ি হয় বা 500 1000 এমপ্লয়ি হয়, কখনোই মনে রাখা সম্ভব না। আবার অ্যাটেন্ডেন্স টেবিলে অথবা পেরোল টেবিলেও আপনাকে ওই আইডি, নেম, ডেজিগনেশন অনেকগুলো ইনফরমেশন রাখতে হবে চেনার জন্য। তাহলে কি হইলো আপনার? ডাটা রিডান্ডেন্সি হচ্ছে না, ডাটা ডুপ্লিকেট ডাটা অনেক বেশি ইউজ আপনাকে লিখতে হচ্ছে। এখানে যেমন স্পেস নিবে, সময় কনজিউম করবে, আবার ডাটা ভুল হওয়ার সম্ভাবনাও বেশি। একটা ইনফরমেশন যদি কোনো একটা ফাইলে চেঞ্জ হয়, সবগুলি ফাইলে কি করতে হবে? অবশ্যই অবশ্যই চেঞ্জ করতে হবে। তাহলে অনেকগুলি বিষয় এখানে বেড়ে গেল না? এই বিষয়গুলিকে মিনিমাইজ করার জন্যই অবজেক্ট রিলেশনাল ডেটাবেস সিস্টেম আসছে, কনসেপ্টটা আসছে, এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও অবজেক্ট রিলেশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসছে। এই ক্ষেত্রে আমরা কি করব? আপনাদের যে স্টুডেন্ট ইনফরমেশন, আইডি, নেম, তারপরে মোবাইল নাম্বার, মেইল অ্যাড্রেস, এটা দিয়ে আমার একটা অবজেক্ট বানানো থাকলো। এরপরে আমি অ্যাটেন্ডেন্স টেবিলে কি করব? শুধুমাত্র আপনার ওই যে আইডিটা, এটাকে রেফারেন্স হিসেবে ইউজ করব। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স টেবিলে শুধুমাত্র আপনার আইডিটাই রাখবো, এটার সাথে আমি একটা রিলেশন করে দিব হচ্ছে স্টুডেন্ট টেবিলের আইডির সাথে। ঠিক আছে? এই যে আরেকটা টেবিলের প্রাইমারি কি, এই একটা টেবিলে আমি রেফারেন্স করলাম, তখন এই টেবিলে তাকে ফরেন কি বলা হয়। ফরেন কি মানে সে বাইরে থেকে আসছে। আমরা দেশের বাইরে থেকে কেউ আসলে বলি ফরেনার, তাই না? এটা যেহেতু অন্য একটা অবজেক্ট থেকে একটা আইডিয়া এখানে রেফারেন্স করা হয়েছে, এই জন্য এটাকে ফরেন কি বলে। তো ফরেন কির বিষয়টা কি? ফরেন কির বিষয়টা হচ্ছে, আপনি যখন একটা কলামকে ফরেন কি করবেন, এখানে ওই ভ্যালুটাই দিতে পারবেন যে ভ্যালুটা হচ্ছে মেইন অবজেক্টে আছে, যেখান থেকে আপনি ইনহেরিট করছেন। এখন অ্যাটেন্ডেন্স টেবিলে কোন একটা স্টুডেন্ট আইডি আপনি দিতে পারবেন না যদি এই স্টুডেন্ট আইডি না থাকে, স্টুডেন্ট টেবিলে স্টুডেন্ট না থাকে। সুবিধাগুলি বুঝতে পারতেছেন? মানে এখানে যে কিছু রেস্ট্রিকশন কনস্ট্যান্ট কেন আসছে,
যদি কনস্ট্যান্টের বিষয়টা না থাকতো, আপনি অ্যাটেন্ডেন্স টেবিলে ইচ্ছে মতন আইডি লিখে কিন্তু অ্যাটেন্ডেন্স দিয়ে ফেলতে পারতেন। কিন্তু পরে দেখা গেল যে এই আইডি নামে আমার স্টুডেন্টই নাই। আপনি যদি রেফারেন্স না করেন, কনস্ট্যান্ট ইউজ না করেন, তাহলে কিন্তু ডেটাবেস যে কেউ, হ্যাঁ হ্যাঁ, দুর্নীতি হইতে পারে আর কি। ঠিক আছে। তো তারপরে চেক কনস্ট্যান্ট আছে, নট নাল কনস্ট্যান্ট আছে। নট নাল যদি একটা কলামকে এই কনস্ট্যান্টটা বলে দেন, তাহলে এই টেবিলে কখনোই ভ্যালু না দিয়ে এন্ট্রি করতে পারবেন না। যেমন ম্যান্ডেটরি কলাম থাকে না, ইনফরমেশন গুলি লাগবে। আমরা অনেক জায়গায় ফর্ম ফিল আপ করলে রেড স্টার দিয়ে দেয়া থাকে যে এটা অবশ্যই অবশ্যই দিতে হবে। এই ডাটাগুলি যখন আমরা ডেটাবেজে নিব, তখন ওই কলামগুলিকে আমরা নট নাল কনস্ট্যান্ট দিয়ে দিব। ইউজার যদি ভুল করেও এখানে ডাটা না দিয়ে যায়, তাহলে ডাটাবেজে ডাটা সেভ হবে না। তারপরে চেক কনস্ট্যান্ট, এটাও হচ্ছে আপনার ধরেন কোন একটা কলামের ভ্যালু, যেমন স্যালারি, আমাদের এমপ্লয়ি টেবিলে হায়ার কি বলে স্যালারি একটা কলাম ছিল। আপনার কোম্পানির সিদ্ধান্ত হচ্ছে আমার কোম্পানিতে 20,000 টাকার বেশি এবং 5,000 টাকার নিচে কারো স্যালারি হবে না। ঠিক আছে। এখন এটা অ্যাপ্লিকেশন লেভেলে এই ভ্যালিডেশনটা দেয়াই যায়, কিন্তু ওরাকল ডেটাবেস বা ডেটাবেস সিস্টেমকে সিকিউর করার জন্য ডেটাবেস লেভেলে মাস্ট এই কনস্ট্যান্টগুলি ইউজ করা সম্ভব, উচিত। আমি অ্যাটলিস্ট ডেটাবেস ডিজাইন করার সময় এই বিষয়গুলি 100% মেনটেন করার চেষ্টা করি। অ্যাপ্লিকেশন লেভেলে একজন প্রোগ্রামার আসলে এই ভ্যালিডেশনগুলি তার মাথায় নাও থাকতে পারে, অথবা অ্যাপ্লিকেশনকে হ্যাক করতে পারে, অন্য কোনো যে কোনো ওয়েতে হচ্ছে ডেটাবেজে সে ভ্যালু এন্ট্রি করার চেষ্টা করতে পারে। ফাইনালি ডেটাবেজে যে ডেটাবেস কনস্ট্যান্ট আটকে দিবে। সে যদি 20,000 টাকার উপরে কারো স্যালারি এন্ট্রি দেওয়ার চেষ্টা করে, অথবা 5,000 টাকার নিচে, তাহলে ফাইনালি অ্যাটলিস্ট ডেটাবেজে কোনোভাবে ডাটা সেভ হবে না। এইসব কারণে কনস্ট্যান্ট ইউজ করা হয়। কনস্ট্যান্ট আমরা ডিডিএল যখন করি, যখন টেবিল বানাবো, তখন ডিটেইল লেভেলে পড়বো কনস্ট্যান্ট কিভাবে তৈরি করতে হয়, কোন কোন লেভেলে কনস্ট্যান্ট দেয়া যায়, অ্যাড করা যায়, এই বিষয়গুলি, এগুলো সুবিধা কি অসুবিধা কি। আমরা জয়েনিং করার আগে অ্যাটলিস্ট আমাদের বুঝতে হবে দুইটা টেবিলে, যে যে দুইটা টেবিল থেকে যখন ডাটা নিয়ে আসবো, অবশ্যই এটার সাথে আরেকটা সাথে রিলেট করার জন্য কোনো একটা কিছু লাগবে। এই বিষয়টাই হবে হচ্ছে প্রাইমারি কি আর ফরেন কি দিয়ে। ঠিক আছে। একটা টেবিলের প্রাইমারি কি, আরেকটা টেবিলে ফরেন কি হবে। তো এই যে ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, খুব স্বাভাবিকভাবেই হচ্ছে যে এই কনসেপ্টগুলি বোঝার জন্য আমরা যদি স্টুডেন্ট একটা টেবিল হয়, স্টুডেন্ট টেবিলে স্টুডেন্টের ডাটা কয়বার থাকবে বলেন তো? একবারই তো থাকবে স্টুডেন্টের ইনফরমেশন, কিন্তু তার অ্যাটেন্ডেন্স প্রতিদিনই থাকবে। অ্যাটেন্ডেন্স একটা অবজেক্ট, স্টুডেন্ট একটা অবজেক্ট। স্টুডেন্ট টেবিলে স্টুডেন্ট আইডি প্রাইমারি কি, অ্যাটেন্ডেন্স টেবিলে স্টুডেন্ট আইডি ফরেন কি। এই যে আমি একটা স্টুডেন্টের আইডির সাথে অ্যাটেন্ডেন্স টেবিলের একটা রিলেশন করলাম ফরেন কি দিয়ে, তাহলে এইটাতে সিঙ্গেল এন্ট্রির এগেনস্টে এখানে কতগুলি আইডির এগেনস্টে কতগুলি আইডি হয়? অনেকগুলি না? যতদিন সে কাজ করবে ততদিন কি পড়বে না? এইটাই হচ্ছে ওয়ান টু মেনি রিলেশন। ঠিক আছে। তো এগুলো কনসেপচুয়াল বিষয়, বাট আমরা লজিক্যালি যদি চিন্তা করি, এটাই হওয়া উচিত, তাই না? আমরা হয়তো ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, ওয়ান টু ওয়ান, এগুলো কনফিউজিং মনে হবে। এইভাবে এগুলো বোঝার কোনো দরকারই নেই। খুব স্বাভাবিকই তো একটা ব্যাপার যে একটা অবজেক্টের এগেনস্টে অন্য একটা অবজেক্টের যখন রিলেশন বিল্ড আপ করা হবে, অ্যাটলিস্ট ওই অবজেক্টটা ডিফারেন্ট উদ্দেশ্যে তৈরি করা, সেখানে অনেক ডাটা পড়তেই পারে এবং পড়বেই খুব স্বাভাবিকভাবে। এটা বুঝলে আমাদের হবে। এইটুকুতে সমস্যা আছে বুঝতে? আমার ধারণা যে একটু জটিল লাগতেছে মনে হয়, আমি সহজভাবে বুঝাইতে পারি নাই। আমাদের একটা বোর্ড হলে খুব সুবিধা হয়, তাই না? একটু লিখে বোঝানো যায়। জায়গা এত কনজেস্টেড হয়ে গেছে আসলে, এখানে বোর্ড বসানোর জায়গা নেই। ও, এটা অবশ্য ভালো বুদ্ধি দিচ্ছেন। নোটপ্যাডে আসলে লেখে হয় না, বোর্ডের মাঝে দেওয়া যায় তো, এটাও ঠিক। এটা হয়। তো নেক্সট ক্লাসের আগে আপনারা আপনাদের স্কিমাতে কানেক্ট হয়ে টেবিলগুলি দেখে রিলেশনগুলি ফাইন্ড আউট করার চেষ্টা করবেন, একদম মুখস্থ করে ফেলবেন। এমপ্লয়ি টেবিলে আমি বলে দেই, ম্যানেজার আইডি আছে, ডিপার্টমেন্ট আইডি আছে, আছে না? এই যে ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট টেবিলে যে দেখবেন যে ডিপার্টমেন্ট আইডি নামে একটা কলাম আছে। ঠিক আছে।
তো ডিপার্টমেন্ট যে অবজেক্ট, ডিপার্টমেন্ট টেবিলে ডিপার্টমেন্ট আইডি প্রাইমারি কি, আর এমপ্লয়িজ টেবিলে ডিপার্টমেন্ট আইডি হচ্ছে ফরেন কি। ঠিক আছে। ম্যানেজার আইডি যে আছে, ম্যানেজার আইডির মাস্টার কোনো টেবিল নাই। এটা আমি যখন জয়েনিং পড়াবো তখন বলবো যে ম্যানেজার আইডিটা কিভাবে এই টেবিলেরই ফরেন কি হলো, সেম টেবিলে এটা কিভাবে ফরেন কি হয়। ডিপার্টমেন্ট টেবিলে গেলে দেখবেন যে ওখানে জব আইডি আছে, জব আন্ডারস্কোর আইডি, আবার জবস নামে একটা টেবিল আছে। ওই জবস টেবিলে জব আইডিটা হচ্ছে প্রাইমারি কি, ডিপার্টমেন্ট টেবিলে জব আইডিটা হচ্ছে ফরেন কি। এগুলা একটু দেখবেন। এখন তো সিঙ্গেল টেবিলে, ইন্ডিভিজুয়াল একটা টেবিলে তো কোয়েরি করতে পারেন, তাই না? কোয়েরি করে করে ডাটা মিলাই দেখবেন যে ডিপার্টমেন্ট টেবিলের ডাটাগুলি সিলেক্ট করবেন, সিলেক্ট স্টার ফ্রম ডিপার্টমেন্ট, ডাটা আসলো, এখানে আপনি জব আইডি গুলি দেখেন। আবার জব টেবিলে দেখেন যে ওই আইডি গুলি আছে কিনা, তাহলে রিলেশনগুলি একদম বোঝা যাবে না। আমরা নেক্সট ক্লাসের আগে অবশ্যই অবশ্যই সবাই টেবিলগুলি এক্সপ্লোর করে দেখবেন, 100%। ঠিক আছে। হুম। এটা তো প্রথম দিনই মনে হয় দেখাইলাম। সিলেক্ট স্টার ফ্রম ট্যাব ভেঙে যাচ্ছে তো, এখানে এই যে ট্যাব DESC, এটা ডিসক্রাইব করে এই যে টি নেম যেটা আছে, আমরা যদি টি নেম কলামটাকে শুধু সিলেক্ট করি এখানে, তাহলেই দেখতে পারবো এই কয়টা অবজেক্ট আছে এখানে। একটা ভিউ, ওই যে আন্ডারস্কোর ভিউ দিয়ে যেটা, বাকি সবগুলি টেবিল। আমি একটু আগে যেটা বলছি, আমরা যদি এমপ্লয়িজ টেবিলটাকে ডেসক্রাইব করি, এখানে ডিপার্টমেন্ট আইডি আছে না, এখানে আমি ডিপার্টমেন্টস টেবিলটাকে ডেসক্রাইব করি, এখানে আছে ডিপার্টমেন্ট আইডি, এখানে এই যে ডিপার্টমেন্ট আইডি আছে, এই ডিপার্টমেন্ট আইডি এই টেবিলের হচ্ছে প্রাইমারি কি, আর এমপ্লয়ি টেবিলে ফরেন কি। ঠিক আছে। আবার এই যে ডিপার্টমেন্ট টেবিলে লোকেশন আইডি আছে, লোকেশন আইডি এটা হচ্ছে এখানে ফরেন কি, লোকেশনস নামে একটা টেবিল আছে, ওখানে এই লোকেশন আইডি হচ্ছে প্রাইমারি কি। ঠিক আছে। হুম হুম হুম। এখানে বোঝার কোনো কায়দা নাই। আমরা যখন ওরাকল অ্যাপেক্স, আমি PL SQL করানোর সময়ই, অ্যাপেক্স করানোর আগে PL SQL গুলি ওরাকলের এডিটরে ট্রাই, অ্যাপেক্স এর, ওরাকল অ্যাপেক্স এর এডিটরে ট্রাই করব। তো এইটা হচ্ছে কি, ইউজার কনস্ট্যান্ট নামে একটা, এগুলো আসলে আপনারা কনফিউজড হয়ে যাবেন। কনস্ট্রেন্টস একটা টেবিল আছে, এখানে সব কনস্ট্যান্ট গুলি আছে। এখানে আমি যদি বলি, এই যে এখানে কলামও আছে, হ্যাঁ, সিলেক্ট constraint name from user constraints where table name equal to department, এই যে এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে। এই যে ডিপিটি আন্ডারস্কোর আইডি পিকে, আর এগুলো সব ফরেন কি, ইউনিক কি, ফরেন কি। হ্যাঁ, ডিপার্টমেন্ট নেম নট নাল, না দেওয়া যাবে না, এটাও কনস্ট্যান্ট। হুম। হ্যাঁ, প্রাইমারি কি কন্ডিশন হচ্ছে দুইটা, একটা ইউনিক, ইউনিকও একটা কনস্ট্যান্ট, ইউনিকও একটা কনস্ট্যান্ট, নট নালও একটা কনস্ট্যান্ট, এই দুইটা প্লাস করলে হয়েছে প্রাইমারি। প্রাইমারি কি কনস্ট্যান্ট হচ্ছে অবশ্যই অবশ্যই নট নাল হবে এবং ইউনিক হবে, ডুপ্লিকেট ভ্যালু হইতে পারবে না। কনস্ট্যান্ট গুলি সবই আছে, হ্যাঁ, এই যে আমি দেখতে পাচ্ছি যে ডিপার্টমেন্ট টেবিলে 4টা কনস্ট্যান্ট আছে। এটা হচ্ছে আমরা এই ব্ল্যাক স্ক্রিনে সবই করতে পারি, সাধারণত ডিবিএ লেভেলের লোকজন এই কালার স্ক্রিনে কাজ করে, আর সাধারণত অ্যাপ্লিকেশন ডেভেলপাররা কোনো একটা আইডিতে কাজ করে, কেউ কোডে কাজ করে, কেউ ওরাকল অ্যাপেক্স, যে যে যেটাতে কাজ করে সেখানে কাজ করে আর কি। কিন্তু বেস্ট প্র্যাকটিস হচ্ছে এটা, আমি বলবো না আপনাদের করতে হবে এটাতে, বাট এটা হইলে, হুম, না প্র্যাকটিসও এটাতে, এটাতে করলে বেটার, অবশ্যই অবশ্যই বেটার। কারণ ওখানে ডাটাটা আপনি অন্য একটা আইডি তার মতন করে দেখাচ্ছে। ঠিক আছে। আর এখানে হচ্ছে আপনার মতন করে আপনি দেখতে পারতেছেন, একজ্যাক্টলি আউটপুটটা যা আসার কথা তাই দেখতে পারতেছেন। আর এখানে কাজ করলে হয় কি, আপনার ডেটাবেস সম্পর্কে ডিটেইলে ধারণা হবে। এই যে ইউজার কনস্ট্রেন্ট,
এটা যদি আপনি কোনো একটা আইডিয়াতে প্র্যাকটিস করতেন, জীবনে জানতেন না ইউজার কনস্ট্যান্ট নামে একটা টেবিল আছে, সেখান থেকে আমি একটা কনস্ট্যান্ট দেখতে পারি। কিন্তু অ্যাপ্লিকেশনের প্রয়োজনে অবশ্যই কনস্ট্যান্ট নিয়ে কাজ করতে হবে আপনাকে। অনেক সময় কনস্ট্যান্ট ডিসেবল করা লাগে, অনেক সময় কনস্ট্যান্ট ড্রপ করা লাগে। কথার কথা, একটা টেবিলে এক্সেল থেকে ডাটা আপলোড করবেন, এক্সেলে যে ডাটা ডুপ্লিকেট নাই, নট নাল নাই, এর কোনো গ্যারান্টি আছে? যদি ওই টেবিলে কনস্ট্যান্ট দেওয়া থাকে, আপনি ওই ডাটা আপলোড করতে পারবেন। আপনি ডিসেবল করেন অথবা ড্রপ করেন, করে আপলোড করে পরে হচ্ছে কোথায় কোথায় প্রবলেম আছে সেগুলো ঠিকঠাক করে কনস্ট্যান্ট অ্যাড করে দিলেন। এই সুবিধাগুলি কিন্তু পাওয়া যায়। ঠিক আছে? আগে দুইটা ইয়ে ছিল, হোমওয়ার্ক, এটা বলছিলাম যে কয়েকজন দেখলাম আজকেই দিছেন। তো আপনারা নেক্সট ক্লাসে হচ্ছে, সময় আজকে নাই, আমি কোয়ারি বলতেছি না, শুধু ক্যারেক্টার ফাংশন, নাম্বার ফাংশন, ডেট ফাংশন কি ছিল এগুলো লিস্ট করবেন। আর হচ্ছে এই টেবিলগুলি এক্সপ্লোর করে কোন টেবিলের সাথে কোন আইডি দিয়ে রিলেশন সেটা নোট করবেন। এই হচ্ছে হোমওয়ার্ক। এমপ্লয়ি টেবিল, এই টেবিলের সাথে রিলেশন হচ্ছে ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট আইডি দিয়ে। ঠিক আছে? এটা খুব সুন্দর করে, হ্যাঁ হ্যাঁ, এটা অ্যাসাইনমেন্ট আগে পড়াশোনা করবেন, এগুলা ঘাটবেন, ঘাটার পরে এটা অ্যাটলিস্ট যেমন লিখে জমা দেবেন। আচ্ছা, আমি ইয়েতে গ্রুপে দিয়ে দেবো, গ্রুপে দিয়ে দেবেন। আচ্ছা, ঠিক আছে, আমি গ্রুপে দিয়ে দিব। শুনেন, ইয়ের অনেক, আইটির ফিউচার অনেক ভালো। যে যেভাবেই চলে আসছে, সরি, যে যেভাবে চলে আসছেন, বলে না আল্লাহ যা করে ভালোর জন্যই করে, একটা ছোট গল্প শুনে যান 2 মিনিটের মধ্যে। সেটা হচ্ছে, গল্প শুনবেন একটু। এক রাজা, বুঝছেন, রাজা হচ্ছে শিকার করতে যাবে, তো তার সেনাপতিকে ডাকলো। ডাকার পরে সেনাপতি আসলো, আসার পরে বলতেছে যে আমি সামনের সপ্তাহে শিকারে যাব। তো শিকারে গেলে তো শত্রুপক্ষ আক্রমণ করতে পারে, তা আসো তাহলে এর আগে একটু প্র্যাকটিস করে নেই, যুদ্ধের প্র্যাকটিস। তো তরবারি দিয়ে সেনাপতির সাথে যুদ্ধ করতেছে, হঠাৎ করেই সেনাপতির তলোয়ারের আঘাতে রাজার হচ্ছে এই আঙ্গুল ঠিক আছে। ঠিক আছে? তো রাজা খুব ক্ষিপ্ত হয়ে ডাকলো, ডেকে বলল যে সেনাপতিকে বন্দি করো। বন্দি করে ফেললো। বন্দি করার পরে রাজা একাই গেল সেনাপতিকে বন্দি